প্রায় বছর দশেক আগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল। দীর্ঘ 10 বছর হলেও এখনো শেষ হয়নি স্টেডিয়াম তৈরির কাজ, যার কারণে দীর্ঘ বছর ধরে মাঠে বন্ধ সব ধরনের খেলাধুলা। একরকম বাধ্য হয়ে খেলোয়াড়দের অন্য মাঠে গিয়ে বিভিন্ন খেলাধুলো অনুশীলন করতে হচ্ছে। অনুশীলন করা সেই মাঠগুলো তুলনামূলক ছোট, আর সেখানে আনুষঙ্গিক সুযোগ সুবিধার অভাবও রয়েছে। এতে খেলোয়াড়রা আজ এতে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই দ্রুত মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন বুনিয়াদপুরের ক্রীড়াপ্রেমীরা। সম্প্রতি স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের মাটি দিয়ে মাঠের সংস্কার করা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে সেই কাজ বন্ধ হয়ে যায়, যার পর থেকে পুরো থমকে বুনিয়াদপুর স্টেডিয়াম স্থাপনের ও রক্ষণাবেক্ষণের কাজ। জানা গিয়েছে 2014 সালে বুনিয়াদপুর শহরের টাঙ্গান নদীর ধারে প্রায় 2.5 একর জমির উপর স্টেডিয়াম নির্মাণ করার জন্য কাজ শুরু হয়। ওই বছর হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা বর্তমান ক্রীড়া সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 9 লাখ টাকা বরাদ্দ করেন। আর এই সংস্কারের কাজের দায়িত্ব পান কলকাতার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ, সেই সংস্থা ঠিকমতো কাজ না করার কারণেই এখনো অচল অবস্থায় পড়ে আছে বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ। যদিও বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ আবার নতুন করে শুরু হবে বা উদ্যোগ নিচ্ছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলে জানিয়েছেন তিনি। তবে আশ্বাস নয়, দ্রুত কাজ শেষ করার দাবি জানানো হয়েছে। কি বলবেন? এটা তো বললামই আমি পরিষ্কারভাবে যে স্টেডিয়াম যেটা একসময় স্যাংশন করে নিয়েছিলাম, আমি প্রথমবার যখন আমি এমএলএ হয়ে এসেছিলাম, পার্লামেন্টারি সেক্রেটারি ছিলাম, তো সেটা আরম্ভ হয়ে গেছিল, মাটির কাজটা হয়ে গেছিল। কিন্তু যখন কনস্ট্রাকশনের কাজ আরম্ভ হবে সেই সময় কন্ট্রাক্টর যে ছিল তার কিছু খারাপ কাজের জন্য সেই ব্যাপারটার টাকাটা ফেরত চলে যায় এবং সেই টাকাটা তারপর আমি ইলেকশনে হেরে গেছিলাম। যিনি এমএলএ হয়েছিলেন আমার বদলে, তিনি এই ব্যাপারটা নিয়ে ডিল করেননি বা তদবির করেননি। টাকাটা ছিল স্যাংশন, ওটা উনি কিন্তু ওই টাকাটা দিয়ে করতে পারতেন, কিন্তু এটা নিয়ে মাথা ঘামাননি বলে টাকাটা ফেরত চলে যায়। এখন সেই টাকাটাকে আমি আবার চেয়েছি যে ব্যাক করুক, এবং এখনকার বর্তমান মূল্যমান অনুযায়ী তখন 9.5 কোটি টাকা ছিল এটা, এখন হয়তো এটা 12-13 কোটি টাকা লাগবে। এই বর্ধিত যে টাকা লাগবে সেইটা নিয়ে যাতে আমি টাকাটা পাই, তার জন্য আমি আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে। আমার ধারণা হয়ে যাবে। না, এটা তো খুব ভালো খবর যে আবার মাঠটা কাজ শুরু করবে। দীর্ঘদিন ধরে মাঠটা কাজ মোটামুটি 10 বছর আগেই শুরু হয়েছিল, তারপর 10 বছর বন্ধ পড়ে আছে। সেটা আবার নতুন করে যদি শুরু করা হয়, খুব আমরা বুনিয়াদপুরের প্লেয়ার খুশি হব। এবং মাঠ বলে বুনিয়াদপুরে কোনো মাঠ তেমন নেই যে যেখানে আমরা ম্যাচ খেলবো, প্র্যাকটিস করব। তো বুনিয়াদপুরের মাঠের খুব প্রয়োজন আছে। এবার মন্ত্রী মহাশয় যদি এটা যত তাড়াতাড়ি মাঠটা সংস্কার করে তৈরি করে আমাদেরকে দেবে, তত তাড়াতাড়ি আমরা খেলতে পারবো এবং বুনিয়াদপুরবাসী প্রত্যেকটা প্লেয়ার খুব খুশি হবেন এবং খুব উপকৃত হবে। তো এই যে এতদিন থেকে যে পড়ে রয়েছে মাঠটা, তো কি বলবে বিষয়টি? মাঠটা এতদিন ধরে পড়ে আছে, ওই মাঠে কোনো রকম কিছু ব্যাপার হয় না। ওইখানে মূলত ওখানে ওই কিছু বালি টালি, আবর্জনা, নোংরা সেগুলোই রাখা হয় এবং ওই মাঠটা একদম ডাস্টবিনের মতন পড়ে আছে। এবং ওই কিছু ওই পূজার সময় র্যালি হয়, তারপর মনে করেন ওইখানে অপচয় হয়ে আছে ওই মাঠটা। ওই মাঠটাকে যত তাড়াতাড়ি সংস্কার করা হবে তত তাড়াতাড়ি আমাদের খুব উপকারে আসবে। তোমার নাম? আমার নাম বিপিন রায়। রয়েছে সেটি আবার নতুন করে উদ্যোগ নিচ্ছেন আমাদের ক্রেতা সুরক্ষা মন্ত্রী, তো কি বলবে? আমরা ভীষণ আনন্দিত। উনি প্রায় 10 বছর আগে উদ্যোগ নিয়ে আমাদের বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম এনেছিলেন। তার কাজ চলতে চলতে বন্ধ হয়ে যায় কোনো কারণবশত। তিনি আবার আমাদের মানবিকভাবে তিনি আবার আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে এই স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ হবেন বা হচ্ছেন, সেটা জেনে আমরা ভীষণ খুশি। আমাদের মিউনিসিপ্যালিটিতে তেমন মাঠ নেই, আমরা খেলতে সেভাবে পারি না। তো যদি এই স্টেডিয়ামটি হয় তাহলে আমরা যারা খেলোয়াড় আছি এবং বুনিয়াদপুরবাসী তারা বিশেষভাবে উপকৃত হব। তোমার নাম? আমার নাম কাজল শাহ।
প্রতিবছর চৈত্র মাসের শেষ নীল পুজোকে কেন্দ্র করে হাজরা চালান করা হয়। গ্রাম বাংলার সংস্কৃতিতে গাজন উৎসব যথেষ্ট প্রচলিত একটি উৎসব। এই উৎসবের অংশ একটি হলো এটি। পাশাপাশি রায়গঞ্জেও একাধিক ক্লাব ও সন্ন্যাসী সম্প্রদায়ের পরিচালনায় এই উৎসব উদযাপন করা হয়। ধূপ ধুনো, ঢাকের বাদ্যি ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চালান করা হয় হাজরা। আজ ভোররাত থেকে সেই ছবি দেখা মিলল রায়গঞ্জে। যোগ্য শিক্ষকদের তালিকা শীঘ্র প্রকাশের দাবিতে এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবার দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অধিকার মঞ্চ। এদিন আলিপুরদুয়ার শহরে মিছিল করে এবং পরবর্তীতে আলিপুরদুয়ার চৌপথি এলাকায় পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা। অবশ্যই আমাদের এই পথ বেছে নিতে হবে, কারণ আমি একজন যোগ্য শিক্ষিকা, আমার নাম মৌ দত্ত, এবং আমার সরকারের কাছে একান্ত প্রার্থনা যে আমাদের যোগ্য আর অযোগ্য যেন সেগ্রিগেশন অতি সত্বর করা হয়। আর তারপরেও যদি ওনারা না করেন, তবে যত শিক্ষক শিক্ষিকা আছে যারা যোগ্য, তাদের কিন্তু মৃত্যুর জন্য এই সরকার দায়ী হবে। এই জন্য আমরা আজকে এই রাস্তায় এই পথ নিয়েছি। আমরা যোগ্য অযোগ্য সেগ্রিগেশন চাইছি, সেটা তো আগে কাজে হবে, তারপর তো আমরা বুঝবো না। সে তো আমাদের সরকার কথা দিচ্ছেন, কিন্তু কথা তো রাখতে পারছেন না। আমাদের নিজেদের চাকরিটা ফেরত চাই, যতটা সম্ভব তাড়াতাড়ি ফেরত চাই। আজকে আমার বাড়িতে আমার মা বাবা বয়স্ক আছেন, তাহলে ওনারা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে যদি আমরা এই মাসের বেতন না পাই, তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? তাই সরকারের কাছে একান্ত প্রার্থনা, আপনারা যেভাবে সম্ভব আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিন। দ্রুত বৈধ এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের সদুত্তর বলছে এসএসসি বা শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন যে তারা সেই আশ্বাস দিয়েছেন। আমরা গত বড়টা এই কারণে বেছে নিয়েছি যে জনসাধারণকে জাগরণ করবার জন্য, যে এই যে এসএসসির যে দুর্নীতিমূলক প্রক্রিয়া করেছিল, সেই যে প্রক্রিয়াটা কেন করেছিল, তার মধ্যে আমাদের তো কোথাও অপরাধ ছিল না, তবে সবাইকে কেন বলি দিতে হচ্ছে সেটা জনগণকে জানানোর জন্যই আমরা একটি পথ অবরোধ করে সাময়িক কষ্টে যদি জনগণ ভবিষ্যৎ প্রজন্মর যেন এই কষ্টে না পড়ে সেই বার্তা। ওএমআর শিটের যে মিরর ইমেজ আমরা চাচ্ছি যে দ্রুত প্রকাশ করা হোক। সাধারণ মানুষ হিসেবে ভাবেন না, একটা মানুষের যদি পেটে লাথি মারা হয় সে কি করে চলবে? না খেতে পেয়ে আমরা মরে যাবো, তাহলে এটাই একমাত্র রাস্তা আমাদের জন্য বাঁচা আছে এখন। তাই সবাই কারণ নাম বলবো না, তাই সবাই অবশ্যই আমরা নিজেদের স্থানটা ফেরত পেতে চাইছি। চোদ্দ থেকে 20 এপ্রিল অগ্নি নির্বাপন উদযাপন সপ্তাহ পালন করা হয় দমকল কেন্দ্রের উদ্যোগে। সোমবার বিকেলে কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রের উদ্যোগে অগ্নি নির্বাপন সপ্তাহের প্রথম দিনে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় দমকল কেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে। দমকল কেন্দ্রের ওসি সঞ্জয় দে সরকারের উপস্থিতিতে গৃহস্থের বাড়িতে ব্যবহারকারী এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে প্রথমভাবে কি করণীয়, এক হাতে কলমে এলপিজি গ্যাস দিয়ে সচেতন করা হয় এলাকার মানুষদের। দমকল কেন্দ্রের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা। আমার নাম সঞ্জয় দে সরকার, আমি কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক। হ্যাঁ, এটা এলপিজি গ্যাসের ওপরে একটা আমরা ডেমনস্ট্রেশন করলাম এবং ফায়ারের অ্যাওয়ারনেস, মানে প্রত্যেক মানুষের বাড়িতেই এলপিজি সিলিন্ডার আছে, সেই এলপিজির ওপরেই একটা অ্যাওয়ারনেস করা হলো এবং ডেমনস্ট্রেশনও করা হলো যে বাড়িতে আগুন লাগলে মা বোন কাকিমারা যাতে নিজেরাই বাড়িতে আগুন নেভাতে পারে, তার একটা সহজ পদ্ধতি আমরা আজকে এখানে শিখিয়ে দিলাম। তো তারা যাতে বাড়িতে আগুন লাগলেই নিজেরাই আগুন নেভাতে পারে, তারই প্রশিক্ষণ আমরা এখানে একটা দিলাম।
অ্যাকচুয়ালি 14 এপ্রিল থেকে 20 এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক। 1944 সালে বোম্বাইতে আমাদের একটি দুর্ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের কিছু লোক মারা যায়। সেই উদযাপন হিসেবে আমাদের 14 এপ্রিল থেকে 20 এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক বলে দিনগুলো উদযাপন করা হয়। এই দিনগুলোতে আমরা প্রত্যেক বছরই এই 7 দিনই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং বলুন, আপনারা স্কুল কলেজ যেখানেই আমরা অ্যাওয়ারনেস করে থাকি। তাই আজকে এখানে চড়ক পুজোর উপলক্ষে এখানে একটা আমাদের মাস্টারমশাই এখানে উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা অ্যাওয়ারনেস করার জন্য এবং ডেমনস্ট্রেশন করার জন্য, সেটাই আমরা এখানে আজকে দেখালাম। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনার শোকের ছায়ায় মৃত কিশোরের পরিবার সহ এলাকা জুড়ে। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার বারোডাঙ্গা এলাকায়। ঘটনার পর কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে মৃত কিশোরের নাম আমির রহমান, বয়স 10 বছর। সে 4র্থ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে খবর, এদিন টিউশন পড়ে ঠাকুরদাস স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ওই কিশোর। বাড়ির সামনে স্কুটি থেকে নেমে রাস্তা পারাপার হতে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় ওই কিশোর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই কিশোরকে। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ওই ট্রাক্টরের ট্রলি মাটি বইছিল, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, বাচ্চা যাচ্ছিল। এই বাচ্চা এখন রাস্তার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার ট্রলি, এই ট্রাক্টরের ট্রলি চাকা চড়ে গেছে পেটের উপর দিয়ে। আচ্ছা, তারপর তো রশিদপুরে আনলাম, রশিদপুরে ট্রান্সফার করে কাল দিয়ে আসার পর বাচ্চাটা মারা গেছে। এইভাবে কি বেপরোয়া ট্রাক্টর চলাচল করে আপনাদের এলাকায়? আমাদের তো এখন তো জমি এলাকায় এখন সবার তো মাঠ ঘাটের কাজ করে, কাজ করবে না, মাঠ ঘাট কাজ করার জন্য এগুলো মাটি। ট্রাক্টর কি আটক করা হয়েছে? না, আটক করা হয়নি, সব লোকালের গাড়ি। ঠিক, আপনার নাম? আমার নাম সাজিদুর রহমান। স্পটে তো আমি ছিলাম না। আচ্ছা, কি শুনলেন? শুনলাম এটা যে প্রাইভেট করে যাচ্ছিল, হঠাৎ করে গাড়িটা ওনার দাদু ওনার বাইকে ছিল, বাইকে নামাই দিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে যেতে যেতে কি যে হলো, ট্রাক্টরটার সামনের দিকে দাঁড়ালো। দাঁড়াবার পরে ওনার দাদু যেটা বলছে যে হঠাৎ করে কেন যেন ড্রাইভারটা গাড়িটা ব্যাক করলো। ইনি যে যাচ্ছিল আর বেগে আসছে, তখন আসার পরে একদম হুট করে ড্রাইভারও হয়তো দেখতে পাইনি। কি কারণে যে ব্যাক করেছে সেটা তো আমি দেখিনি, আর বলতেও পারছি না। কি গাড়ি ছিল ওটা? ট্রাক্টর। আচ্ছা, তারপর ট্রাক্টরটা একদম পিছনে ট্রাক্টরটা খালি ছিল, পিছনে ট্রলির চাকাটা একদম বুকের উপর দিয়ে পার হয়ে গেছে। তারপরে ওর দাদু ওখানে ছিল, বাইকটা পড়েছে, সঙ্গে সঙ্গে ড্রাইভারটা নেমে দেখতে পাই যে লোক চিল্লাচিল্লি করে। তখন তারা ছেলেটাকে তুলে নিয়ে হসপিটালে এসেছিল রশিদপুর। তারপরে আমরা খবর পেলাম, এখানে এসেই তো শুনছি, কেবল বাইক নিয়ে আমরা পৌঁছালাম। পৌঁছাই শুনছি যে কত বয়স হবে আপনার ভাগনার? 10 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 4-এ পড়তো। এই যে এরকম একটা মর্মান্তিক ঘটনা, কি চাইবেন যার জন্য একটা প্রাণ চলে গেল? ট্রাক্টরটা কি আটক করা হয়েছে? ওখানকারই ট্রাক্টর, আটক করার কোনো ব্যাপার নাই, লোকালেরই সব। এখন দুর্ঘটনা ঘটে গেছে, এখন উভয় পক্ষে যে কোনো পক্ষেই হোক তো একটা প্রবলেম তো আছেই। তো যেহেতু আমি সরজমিনে আমি দেখিনি যে 10 টাকা ছেলেটার দোষ না ট্রাক্টরওয়ালার দোষ, সেটা তো আমি বলতে পারছি না। নাম কি আপনার ভাগনা? আপনার ভাগনার নাম? আমির রহমান। আপনার নাম? ওবারউদ্দিন মিয়া। বিসর্জনের দিনই ঠাকুরের গয়না চুরির ঘটনা সামনে এলো। সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের চকবিঘু মধ্যপাড়ায়। চুরির ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। চুরির সঙ্গে যুক্ত সন্দেহে স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে এমনই চুরির ঘটনা সামনে আসায় আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, গত শনিবার বালুরঘাট পুরসভা 14 নম্বর ওয়ার্ডের চকবিঘু মধ্যপাড়া এলাকায়
বারোয়ারি রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র মাসের নির্দিষ্ট সময়ে একদিনেই মায়ের পুজো হয়। আজ মায়ের প্রতিমা বিসর্জনের কথা ছিল, এর জন্য দুপুর থেকে প্রস্তুতি শুরু করেছিল স্থানীয়রা। এদিন দুপুরে মায়ের সোনা গয়না খুলতে গিয়ে দেখেন বেশ কিছু সোনার গয়না নেই। চুরির বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি স্থানীয়দের। মায়ের গায়ে বেশিরভাগ সোনার গয়না থাকলেও নেই দুটো সোনার টিপ ও একটি চোখ, যার বাজার মূল্য আনুমানিক 40,000 থেকে 50,000 টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুঘাট থানার পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে বালুঘাট থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে। আজ প্রতিমা বিসর্জনের কথা থাকলেও সেটি আজ বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, কি বিষয়টা যদি একটু বলেন। এটা হচ্ছে আমরা এই বারোয়ারি এটা পুজো হয়, এটা এইখানে প্রায় 150-200টা ফ্যামিলি আছে, সবাই মিলে একদিনেরই পুজো, বুঝলেন, সবাই মিলে চাঁদা তুলে এই পুজোটা করা হয়। এখানে খুব জাগ্রত মন্দির, তো সেই জন্য অনেকে মানত করে সোনার জিনিস দেয়। এরকম সোনার জিনিস অনেক কিছু পড়েছে, তার মধ্যে একটা বড় টিপ ছিল, তারপরে চোখ ছিল, আর একটা ছোট টিপ ছিল। এইসব দিয়ে আরও অনেক গহনা আছে, সেই সব গহনার কিছু হয়নি, কিন্তু বড় টিপটা, একটা ছোট টিপ আর একটা চোখ, এই সকালবেলায় আজকে দেখা যায় যে সেটা নেই। আমাদের যেটা একদম মানে ধারণা যে সেটা কে নিয়েছে, বুঝতে পারলেন তো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে, তাকে পুলিশকে বলার পরে পুলিশ তাকে ডাকে এবং তাকে ধরে সন্দেহমূলকভাবে তাকে আবার তুলে নিয়ে যায়। কবে পুজোটা হয়েছিল এটা? শনিবার শনিবার রাতে। সব মিলে কত টাকা হতে পারে যেগুলো চুরি গেছে? এটা তো বলতে পারছি না, আর অনেক 40-50-এর মতন হতে পারে। আপনার নামটা কি হবে? আমার নাম অসীম সরকার, এই পাড়ায় বাড়ি, এই পাশেই বাড়ি। এখানে পুজো হয়েছে, এই যে চুরির ঘটনা, মন্দিরে চুরি, কতটা আতঙ্কে আছেন আপনারা? খুবই আতঙ্কে আছি, কারণ এরকম কোনোদিনও হয় না। আজকে 21 বছর হলো আমার বিয়ে হয়েছে এই পাড়াতে, কোনোদিনও দেখিনি। আর এটা আমরা মানে ছেলেরা তো সাহায্য করে, মেয়েরা আমরা সবাই মিলে থাকি, সারা রাত পুজো হয়, কোনো দিনও এরকম চুরি হয়নি আজ পর্যন্ত। তো হঠাৎ দেখছি আজকে সকালবেলা এরকম ঘটনা, মানে খুবই আতঙ্কে আছি, বলার উপায় নেই। কখন বুঝতে পারলেন যে চুরির বিষয়টা? আজকে সকালে পুজো করতে এসে দেখছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে করেছে এই কাজটা তার শাস্তি হোক, এটাই চাই। কারণ এরকম তো হওয়ার কথা না, এটা তো মায়ের জন্য আমরা, না, কারণ মাকে তো আমরা মানে গা ভর্তি গয়না থাকে, মার দেওয়া হয়, সবাই দেয়, এখানে যারা যারা মানসিক করে দেয়। এর আগে কোনোদিন চুরি ঘটনা না, কোনোদিনও হয়নি। আজকে 21 বছর হলো আমি বিয়ে হয়ে এসেছি, এবারে কোনোদিনও দেখিনি। এরকমই থাকে, মার এখানে এরকমই থাকে, এবারই এরকম হঠাৎ হচ্ছে। শনিবারে পুজো হচ্ছে। আপনার নাম কি? আমার নাম বুলটি কর সরকার। আজ 14 এপ্রিল সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 135তম জন্মদিবস। রায়গঞ্জে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করল উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটি। এই দিন দুপুর 1টা থেকে গীতাঞ্জলি সিনেমা হলের পাশে অবস্থিত ক্যারিটাস প্রাঙ্গণে জমায়েত শুরু হয়। সেখান থেকেই সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রায়গঞ্জ ঘড়ি মোড় থেকে শিলিগুড়ি মোড় হয়ে পুনরায় ক্যারিটেক্স হলে ফিরে আসেন তারা। তাতে অংশগ্রহণ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। শোভাযাত্রার পরে বিকেল 5টায় অনুষ্ঠিত হবে গীতাঞ্জলি সিনেমা হল সংলগ্ন ক্যারিটেক্স হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, সমাজ সংস্কারক ও ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের আদর্শ ও জীবনের মূল্যবোধ বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক সনাতন মুর্মু বলেন, এই ধরনের উদযাপন আমাদের মনে করিয়ে দেয় ভারতবর্ষের সামাজিক ন্যায় ও সমতার জন্য ডক্টর আম্বেদকরের অসামান্য অবদানের কথা। স্যার, আপনার নাম এবং এই কর্মসূচির কি দায়িত্ব রয়েছে? নমস্কার, আমার নাম সনাতন মুর্মু, আমি উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের কর্মসূচি আছে, প্রতি বছর নেই, এবারও আমরা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করে থাকি। এবারও তার 135তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে। সকালে আমরা পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি মাল্যদানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আমরা বিকাল 3টায় আমাদের এই রায়গঞ্জ শহর পরিক্রমা করবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের গোটা রায়গঞ্জ শহর এবং গোটা দেশবাসীকে আমরা বলতে চাই যে এই ভারতবর্ষের মহান সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তিনি একজন নিম্নবর্ণের মানুষ হয়েও তিনি এত বড় একটা দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতবর্ষ দেশটাকে পরিচালনার জন্য, বৃহৎ গণতন্ত্রকে পরিচালনার জন্য যে দরকার, সংবিধান দরকার, আইন দরকার, সেটা তিনি রচনা করেছেন। এটা অনেক সময় লেগেছে,
আমরা জানি আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এই সংবিধান রচনা হয়ে 1950 সালের 26শে জানুয়ারি সেটা প্রকাশ পেয়েছে। এই 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের নিজস্ব সংবিধানে আমাদের দেশ পরিচালিত হোক। এই সময়কালের মধ্যে এই সংবিধান বহুবার হয়তো পরিবর্তন হয়েছে এবং সংযোজন বিয়োজন ঘটেছে, কিন্তু মূল যে কাঠামো সেটা এই বাবা সাহেব আম্বেদকরই রচনা করে গেছে। আজকে এই সংবিধানের যে কথা বলতে গেলে বলতে হয় যে সংবিধান আস্তে আস্তে খর্ব করা হচ্ছে। আমরা দেখছি মূল যে কাঠামো সেটাও পরিবর্তনের একটা লঘু চেষ্টা চলছে। এবং বাবা সাহেব যে তার যে উদ্দেশ্য সংবিধানের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন এই ভারতবর্ষ সেকুলারিজম, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে বসবাস করবে, থাকবে, স্বাধীনভাবে বসবাস করবে। তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সমস্ত স্বাধীনতা সমানভাবে ভোগ করবে। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে তার যে মহৎ উদ্দেশ্য সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না, কোথাও যেন ব্যাহত হচ্ছে। আমরা বর্তমানে দেখছি মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে, কি হিন্দু মৌলবাদ কি মুসলিম মৌলবাদ, এটা কখনোই কাম্য নয়। এই দেশ সকলের, সবাই সমানভাবে আমরা এই দেশে বসবাস করতে চাই, আমাদের উন্নতি করতে চাই, দেশের উন্নতি করতে চাই, ধর্মের নয়। মানুষকে সবাইকে ভালোবাসতে হবে, সমান চোখে দেখতে হবে, এটাই তিনি চেয়েছিলেন। সেই উদ্দেশ্য, সেই কথাই আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের এই ক্ষুদ্র সংগঠনের মধ্যে দিয়ে। তাই আসুন, আমরা বর্তমানে এটা খুবই দরকার, এই বাবা সাহেবকে সামনে রেখে আন্দোলন করা দরকার। বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে, মিছিল হচ্ছে, যেখানে অস্ত্র নিয়ে হানাহানি হচ্ছে, আমরা বর্তমানে দেখছি খুন খারাপা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এইটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বাবা সাহেবকে সামনে রেখে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই এক হয়ে এক ছাতার তলে, জাতীয় পতাকার তলে আমরা চলুন, আমরা মিলেমিশে একাকার হয়ে এই বাবা সাহেবের 135তম জন্মজয়ন্তীকে উদযাপন করি। এটাই হচ্ছে আমাদের আজকের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সকলকে আমরা আহ্বান জানাই। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই অনুষ্ঠানে আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এখানে পিওকাম ওয়েলফেয়ারকেও জানানো হয়েছে এবং সরকারি আধিকারিককেও বলা হয়েছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি। আমরা জানি না কে কখন আসবেন, কিন্তু আমাদের তরফ থেকে এখানে লোকাল চেয়ারম্যান যিনি আছেন তার ওনাকেও চিঠি করা হয়েছে, হয়তো ওনারা আসবেন সময় মতো। আজকে কি কি কর্মসূচি রয়েছে এই উপলক্ষে? আমাদের এখন আমরা শোভাযাত্রা করব, শোভাযাত্রার পরে আলোচনা হবে, আলোচনা সভা আছে তার জীবনী এবং তার আদর্শ সম্পর্কে, এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আদিবাসী জনগোষ্ঠী এবং অন্যান্য জনগোষ্ঠীর মানুষ যারা আছেন, নিজস্ব সংস্কৃতি যেটা আছে, সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে আমরা দেখাতে চাই। সন্ধ্যায় সেই অনুষ্ঠান, সেই কালচারাল ফাংশন আমরা এখানে করব। আপনাদের এই শোভাযাত্রা আমাদের এই শোভাযাত্রা আমাদের বর্তমানে আমরা রায়গঞ্জ চ্যারিটাস হলে আছি, এখান থেকে এক্ষুনি আমাদের শোভাযাত্রা শুরু হবে। এখান থেকে আমরা পাবলিক বাস স্ট্যান্ড হয়ে শিলিগুড়ি মোড় হয়ে আমরা আবার পুনরায় এখানে আমরা সমবেত হব। এই শোভাযাত্রা আমাদের যে আহ্বান রেখেছি মোটামুটি 1000 থেকে 1500 লোকের সমাবেশ হবে এখানে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ পাল্লালপুর হাই স্কুলে আশ্রিতদের সাথে দেখা করতে চান। সেখানে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর অন্যদিকে আইনি পদ্ধতিতে লড়বো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। কোর্টের কাছে আমরা আবেদন রাখবো যাতে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়, নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকবে। মেহবুব আলম ওই উল্টো করাচ্ছে নাকি? ওই যারা এসেছিল তারা তবে পালালেন কি করে ওখান থেকে? কাপড় ধরে টানাটানি করছিল। আপনারা সাংবাদিকরা, আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন। কোর্টকে বলবো, রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে, একে সরাও লাগবে, নির্দেশ দেওয়ার জন্য বাচ্চারা লাগবে, বাচ্চারা লাগবে। হাইকোর্টকে আমরা আর্জি জানাবো। আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হতে হবে
ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব। আমার এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা, অপদার্থ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না। আগামী দিনে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা, এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে সে এক গাড়ি নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে। আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক, এই লোকগুলোর সেফটি কে দেবে, সুরক্ষা কে দেবে? কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য? হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রী, তার রিজাইন করা উচিত। না সে তো এখানে বর্ডার এমন ইচ্ছে করে পোরাস করে রাখা হয়েছে, বর্ডার এখানে এমন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে, যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোনো রাজ্য হয়নি। একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে, শুধু ভোট ভোট, ক্ষমতা পয়সা, কয়লা বালি ইট সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। আজকে এদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো রকম বেঁচে ফিরেছে। কজনের সাথে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা তো কোর্টে গেলে সেটা তো আইনি ব্যাপার, বিষয়, সময় সাপেক্ষ। তো তাহলে এরা কতদিন এভাবে থাকবে, কিভাবে থাকবে? দেখুন আমি প্রশাসনকে অনুরোধ করব, যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্যের, প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না। আপনারা সুরক্ষা দিন, তারপর নিজেদের বাড়িতে ফিরে যাবে, তারা কাজকর্ম করে ওখানে খাবে যাবে, কিন্তু সুরক্ষিত অবস্থায়। একদম প্রথম দিন থেকে বিধায়কের স্বামী, বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পে যেন উঠে যায়। কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে। দাদা কিসের মান সম্মান তোমার রাজ্যে? তুমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছো না। অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন। আমি অনুরোধ করবো ওই মিটিংয়ে এই মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যেতে বসবে, গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবে মুখ্যমন্ত্রীর কাছে। আমি অনুরোধ জানাবো এদেরকে, চলুন। কোন জায়গায় যে বাংলাদেশ থেকে বা যারা উদ্বাস্তু হয়ে আসে, এরা নিজের দেশে, নিজের রাজ্যে, নিজের দেশে উদ্বাস্তু, নিজের রাজ্যে উদ্বাস্তু, নিজের জেলায়। এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ, এবং আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে। এই রাজ্য সরকারের আশকারায় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। মালদা জেলা সফরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোমবার মালদা স্টেশনে নেমে স্টেশন লাগোয়া ঝলঝলিয়া এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার। আজ মালদায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। মালদা শহর বিজেপি পার্টি অফিসে কন্ট্রোল রুম পরিদর্শন করবেন তিনি। তারপর মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকার পার লালপুর হাই স্কুলে ধুলিয়ান হিংসায় আতঙ্কে যে সমস্ত গ্রামবাসীরা ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন তাদের সাথে দেখা করতে যাবেন তিনি।
তিনি। তারপর ফেরার পথে মালদার কালিয়াচকে মোথাবাড়ি বাসিন্দাদের সাথেও দেখা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।